একই দিনে দুই পরাশক্তির দুই বোমারু বিমান ধ্বংস, ইতিহাস কাঁপানো পতন। একদিন দুটো দেশ, দুটো বিধ্বংসী বোমারু বিমান আর দুটো ধ্বংসস্তূপ। সিনেমার গল্প নয়, এটা বাস্তব। পৃথিবীর দুই প্রান্তে, একদিকে আমেরিকার মরুভূমি, অন্যদিকে রাশিয়ার সাইবেরিয়ার ঘন জঙ্গল। একই দিনে গর্জন থেমে গেল দুই দানবীয় আকাশযানের। ঘটনাটা এতটাই অবিশ্বাস্য যে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পর্যন্ত থমকে গেছেন। ক্যালিফোর্নিয়া থেকে শেষ উড়ান, এডওয়ার্ডস এয়ারফোর্স বেস, ক্যালিফোর্নিয়া। আমেরিকার বিখ্যাত B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস স্নায়ুযুদ্ধের সেই কিংবদন্তি বোমারু বিমান রানওয়ে ছেড়ে আকাশে উঠল। পাইলটরা জানতেন না এটাই শেষবার। টেক অফের পরপরই যান্ত্রিক ত্রুটি, বিমান নিয়ন্ত্রণ হারালো। বিশাল দেহে সেই যান মাটির দিকে ছুটল তীর বেগে। মরুভূমির বালিতে আছড়ে পড়ল আগুনের কুণ্ডলী হয়ে। 8 জন সামরিক সদস্য, কেউ ফেরেননি। পুরো আমেরিকা স্তব্ধ। হাজার মাইল দূরে সাইবেরিয়ায় একই দিন, একই সময়ের কাছাকাছি রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের আকাশে তখন উঠছিল Tu-22M3, রুশ বায়ুসেনার সবচেয়ে ভয়ঙ্কর বোমারু বিমানগুলোর একটি। প্রশিক্ষণ মিশনে গিয়েছিল, ফেরার কথা ছিল, কিন্তু যন্ত্রপাতি বিশ্বাসঘাতকতা করল। হঠাৎ বিকলতা, বিমান নিচের দিকে নামতে শুরু করলো হুড়মুড়িয়ে। পাইলটের চোখের সামনে ভেসে উঠল মৃত্যুর ছবি। কিন্তু এখানে ভাগ্য সহায় ছিল। মাটিতে আছড়ে পড়ার আগেই 4 ক্রু সদস্য সফলভাবে ইজেক্ট করলেন। সাইবেরিয়ার ঘন জঙ্গলে প্যারাশুটে নেমে প্রাণ বাঁচালেন। বিমান গেছে, মানুষ বেঁচেছে। দুটো বিমান, দুটো গল্প, একটাই দিন। এই দুটো বিমান শুধু ধাতু আর যন্ত্রাংশের সমষ্টি নয়। B-52 উঠছে 1950-এর দশক থেকে। স্নায়ুযুদ্ধের উত্তপ্ত দিনগুলোতে এই বিমান ছিল আমেরিকার পারমাণবিক হুমকির প্রতীক। ভিয়েতনাম থেকে ইরাক, দশকের পর দশক এই যান আকাশ তাপিয়েছে। Tu-22M3 ন্যাটোর কাছে পরিচিত ব্যাকফায়ার নামে। রাশিয়ার দূরপাল্লার আঘাত হানার মূল হাতিয়ার, পারমাণবিক বোমা বহনে সক্ষম। ইউক্রেন যুদ্ধেও সক্রিয় ভূমিকা রেখেছে এই বহর। এই দুটো বিমান একে অপরের শক্তির পরিমাপক হয়ে দাঁড়িয়েছিল দশকের পর দশক, আর সেই দুটোই একই দিনে ধুলোয় মিশে গেল। প্রশ্ন যা এখন সবার মুখে, তদন্তকারীরা এখন চুলচেরা বিশ্লেষণে মগ্ন। আমেরিকার প্রশ্ন, B-52 এর নিরাপত্তা ব্যবস্থা কি ফাঁক ছিল? এত পুরনো বিমান কি আর নির্ভরযোগ্য? রাশিয়ার প্রশ্ন, Tu-22M3 বহরের রক্ষণাবেক্ষণ কি যথেষ্ট? ইউক্রেন যুদ্ধের চাপে কি প্রযুক্তিগত ফাটল ধরছে? দুটো দেশ, দুটো ভিন্ন প্রশ্ন, কিন্তু উদ্বেগটা একই। বিশাল শক্তি, বিশাল দায়িত্ব আর বিশাল দুর্বলতা। এটা কি নিছক কাকতালীয়, নাকি দুই বহরেই গভীর কারিগরি সংকট লুকিয়ে আছে? ইতিহাসের বিরল পতন, সামরিক ইতিহাসে এমন ঘটনা বিরল। দুই পরাশক্তির দুই প্রতীকী অস্ত্র একই দিনে ধ্বংস। এটা নিছক দুর্ঘটনার যোগফল নয়, এটা একটি সতর্কবার্তা। প্রযুক্তি যতই আধুনিক হোক, যন্ত্র যতই নিখুঁত হোক, আকাশে একবার কিছু ভুল হলে নিচে নেমে আসতে সময় লাগে না। B-52 এর ধ্বংসাবশেষ পড়ে আছে ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে। Tu-22M3 এর ভাঙা কাঠামো ছড়িয়ে আছে সাইবেরিয়ার জঙ্গলে। দুটোই নীরব, দুটোই সাক্ষী সেই এক অদ্ভুত দিনের, যেদিন পৃথিবীর দুই পরাশক্তির দম্ভ একসাথে মাটিতে মিশে গিয়েছিল। তদন্তের রিপোর্ট আসবে, কারণ জানা যাবে, কিন্তু এই সমাপতন, এই বিরল মর্মান্তিক সমাপতন সামরিক ইতিহাসের পাতায় লেখা থাকবে চিরকাল। 0 আওয়ার, লঞ্চারগুলো প্রস্তুত। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বললেন, 0 আওয়ার এসে গেছে। সংক্ষিপ্ত বার্তা, কিন্তু বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়েছে রাজধানী থেকে রাজধানীতে। প্রশ্ন একটাই, এরপর কি? সিদ্ধান্তের মুহূর্ত। বেলায়েতি কোনো সাধারণ মানুষ নন, তিনি শীর্ষ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা। দশকের পর দশক ইরানের পররাষ্ট্রনীতির কেন্দ্রে। তার কথা হাওয়ায় মেলায় না, তার কথার ওজন আছে। তিনি বললেন, বৈরুতে ইসরায়েলি হামলা ধৈর্যের সীমা অতিক্রম করেছে। একটি ভুল হিসেব সব শেষ করে দিয়েছে। নির্দেশ জারি হয়েছে। কোন নির্দেশ, কার বিরুদ্ধে, কখন, সেটা বলেননি, কিন্তু না বলেই বলেছেন অনেক কিছু। হিজবুল্লাহ, এক্সিস অফ রেজিস্ট্যান্স। বেলায়েতির কথার মর্ম বুঝতে হলে একটা নাম মাথায় রাখতে হবে, হিজবুল্লাহ। ইরান তাদের শুধু মিত্র মনে করে না, তারা এক্সিস অফ রেজিস্ট্যান্সের অংশ। একই জোটে হুতি, ইরাকি মিলিশিয়া, সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী। ইরানি নেতৃত্বে একটি আঞ্চলিক প্রতিরোধ কাঠামো। লেবানন ইসরায়েল যখন হামলা চালায়, ইরানের কাছে সেটা শুধু একটি দেশের সমস্যা নয়, সেটা পুরো জোটের গায়ে আঘাত। বেলায়েতি পরিষ্কার করে বলেছেন, লেবানন জ্বললে আগুন সীমান্তে আটকাবে না।
দুটো প্রণালী, একটি দুনিয়া। ইরানের হাতে অস্ত্র আছে, মিসাইল আছে, ড্রোন আছে, কিন্তু সবচেয়ে ধারালো অস্ত্র হয়তো অন্যটা, হরমুজ প্রণালী, বাব আল মান্দাব প্রণালী। এই দুই জলপথ দিয়ে প্রতিদিন বয়ে যায় বিশ্বের বিশাল অংশের জ্বালানি। উপসাগরীয় তেল ইউরোপে যায় এই পথে, এশিয়ার কারখানা চলে এই পথের উপর ভর করে। ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি হবে? তেলের দাম আকাশ ছুঁবে, শিপিং রুট বদলে যাবে, বৈশ্বিক সাপ্লাই চেইনে ভূমিকম্প। বেলায়েতি এটাকে বললেন কৌশলগত শ্বাসরোধ, মানে শত্রুর অর্থনৈতিক ধমনী চেপে ধরা, বুলেট ছাড়াই যুদ্ধ। এটা হুমকি নয়, এটা রণনীতি। ইসরায়েলের হিসেব। ইসরায়েল জানে ইরান কি করতে পারে। 2024 সালে ইরান সরাসরি ইসরায়েলের ড্রোন ও মিসাইল ছুড়েছিল। সেটা ছিল ইতিহাসে প্রথমবার। প্রায় 300টি অস্ত্র পাঠিয়েছিল তেহরান, বেশিরভাগ আটকে গেছে, কিন্তু বার্তা পৌঁছে গেছে। এখন পরিস্থিতি আরো জটিল। গাজায় যুদ্ধ চলছে, লেবানন জ্বলছে, হুতিরা লোহিত সাগরে জাহাজে হামলা চালাচ্ছে। ইরানের প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় চারদিকে। এই মুহূর্তে বেলায়েতির বার্তা, লঞ্চারগুলো প্রস্তুত। তেল আবিব এই বার্তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যুদ্ধ নাকি রাজনীতি? বিশ্লেষকরা বলছেন এটা সরাসরি যুদ্ধের ঘোষণা নয়, এটা চাপ তৈরির কৌশল। কূটনৈতিক মঞ্চে ইরানের অবস্থান শক্ত করার চেষ্টা, আন্তর্জাতিক সম্প্রদায়কে বলা আমাদের উপেক্ষা করা যাবে না। কিন্তু এখানেই বিপদ। কৌশলগত বার্তা আর বাস্তব যুদ্ধের মাঝের দূরত্ব কমে আসছে। একটা ভুল সিদ্ধান্ত, একটা অতিরিক্ত হামলা, একটা ভুল হিসেব, আর সব উল্টে যেতে পারে। মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে এখানে আগুন একবার লাগলে নেভানো কঠিন। আমেরিকা মধ্যস্থতার চেষ্টা করছে, কিন্তু টেবিলের বাইরে ইরান মিসাইল প্রস্তুত করছে। ইউরোপ নার্ভাস, কারণ হরমুজ বন্ধ হলে ইউরোপের জ্বালানি সংকট অনিবার্য। চীন ও রাশিয়া পরিস্থিতি দেখছে, তারা ইরানের পাশে থাকবে কতটুকু সেটাই প্রশ্ন। আর ইসরায়েল, তারা প্রস্তুত সবসময়ের মতো। মধ্যপ্রাচ্য এখন একটি দাবার বোর্ড, প্রতিটি ঘুঁটি সাজানো, প্রতিটি খেলোয়াড় অপেক্ষায়। ইরান বলছে 0 আওয়ার, সেই ঘড়ির কাঁটা কখন শূন্যে পৌঁছবে সেটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন। আমেরিকা মিথ্যা বলছে, প্রমাণ দিল ইরান। ওয়াশিংটন বলছিল সব মিসাইল আটকে দেওয়া হয়েছে। ইরান বলল দেখো, একটি ছবি, দুটো ছবি, ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া রাডার, পুড়ে যাওয়া রেডন। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, বাহরাইনের সামরিক স্থাপনা, আমেরিকার আর্লি ওয়ার্নিং সিস্টেম মাটিতে। ইরান শুধু হামলা করেনি, প্রমাণ সংরক্ষণ করেছে। যে ছবিতে কাঁপল পেন্টাগন। কেনিয়ায় ইরানি দূতাবাস, এক্সে একটি পোস্ট, আগে পরের দুটো ছবি। আগে আলী আল সালেম এয়ারবেজের ASR 1000 আর্লি ওয়ার্নিং রাডার বহাল তবিয়তে দাঁড়িয়ে, পরে ধ্বংসস্তূপ। দ্বিতীয় ছবিতে বাহরাইনের সামরিক স্থাপনা, বিশাল সাদা গোলাকার রেডম, যেটা সেন্সিটিভ রাডার সরঞ্জাম রক্ষা করে, সেটা নেই, উড়ে গেছে। TPS-59 আর্লি ওয়ার্নিং রাডার ধ্বংস। ইরান ক্যাপশনে লিখল, কিপ লাইং বয়েজ, দ্য অনলি থিং গেটিং অবলিটারেটেড ইজ ইয়োর ক্রেডিবিলিটি। মিথ্যা বলতে থাকো, তোমাদের বিশ্বাসযোগ্যতাই শুধু ধ্বংস হচ্ছে। এই রাডারগুলো কতটা গুরুত্বপূর্ণ? সাধারণ কোনো সামরিক সরঞ্জাম নয়। ASR 1000 এবং TPS-59 এগুলো গোটা উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষার চোখ। আকাশে শত্রু বিমান এলে এরা টের পায়, ড্রোন ধরে, ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করে। এই চোখ এখন বন্ধ। আমেরিকা যদি সত্যিই সব মিসাইল আটকে দিত, তাহলে এই রাডার ধ্বংস হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর ওয়াশিংটনের কাছে নেই। কোথা থেকে শুরু হলো এই যুদ্ধ? ঘটনাক্রম বুঝতে হবে। আমেরিকার একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত হলো। পাল্টা জবাবে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানে ডজন ডজন টমাহক ক্রুজ মিসাইল ছুড়ল। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, হরমুজ প্রণালীর কাছের রাডার সাইট, সব টার্গেট। ইরান চুপ করে বসে রইল না। 10 জুন রাতে IRGC ঘোষণা দিল শুরু হলো প্রথম ধাপের বড় আক্রমণ, মিসাইল, ড্রোন একসাথে। এক রাতে 18টি টার্গেট। IRGCর দাবি, একটি অভিযানে 18টি আমেরিকান স্থাপনায় আঘাত। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, আহমেদ আল জাবের এয়ারবেস, বাহরাইনের শেখ ঈশা এয়ারবেস, উত্তর ইরাকের হারির এয়ারবেস, জর্ডানের একটি এয়ারবেসে F-35 হ্যাঙ্গার। এমনকি বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দফতর লক্ষ্য করে সুইসাইড ড্রোন পাঠানো হয়েছে। পার্সিয়ান উপসাগর থেকে ইরাক, জর্ডান থেকে বাহরাইন, ইরানের আঘাত ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে। IRGC অ্যারোস্পেস কমান্ডার মেজর জেনারেল মাজিদ মৌসাভি বললেন, গোটা অঞ্চলকে নরক বানিয়ে দিতে হবে। আমেরিকা কি বলছে? US সেন্ট্রাল কমান্ড বলছে তাদের অভিযান ছিল প্রতিরক্ষামূলক, ট্রাম্পের নির্দেশে পরিচালিত। কিন্তু রাডার ধ্বংসের ছবি নিয়ে, কুয়েত বাহরাইনে ক্ষয়ক্ষতির দাবি নিয়ে নীরবতা। IAEA এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সতর্ক করে দিয়ে বলেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র বানানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এখনকার ইউরেনিয়ামের মজুদ দিয়ে 10টি বোমা বানিয়ে ফেলতে পারবে।
তবে সূত্র দুটি আরও জানিয়েছে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ কোথাও আছে সেটা জানার বিষয়ে মার্কিন গোয়েন্দারা আত্মবিশ্বাসী, আর এই আত্মবিশ্বাসের কারণ আকাশপথে নিরবিচ্ছিন্ন নজরদারি। স্টেলথ মিথ ভেঙে দিল ইরান। F-35 ভূপাতিত করার সেই ঐতিহাসিক রাত তখন ঠিক 2টা। ইরানের আকাশ প্রতিরক্ষার রাডারে একটি সংকেত ধরা পড়ল। সংকেতটি চেনা, কিন্তু এই মুহূর্তে এটা দেখে বিশ্বাস হচ্ছিল না। আমেরিকার F-35, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান, যাকে অদৃশ্য বলা হয়, যাকে অধরা বলা হয়, যার পেছনে খরচ হয়েছে কোটি কোটি ডলার। সেই বিমান এখন ইরানের নিশানায়। ইরানের তরুণ আকাশ প্রতিরক্ষা সেনা একটি বোতামে আঙুল রাখলেন, তারপর ছুটে গেল ক্ষেপণাস্ত্র। আমেরিকা বলেছিল F-35 অপ্রতিরোধ্য, লকহিড মার্টিন বলেছিল এই বিমান রাডার ফাঁকি দেয়, ন্যাটো বলেছিল এই প্রযুক্তির সামনে কেউ টিকবে না। সব দাবি এক রাতে ধুলোয় মিশে গেল। ইরানের এক জ্যেষ্ঠ আকাশ প্রতিরক্ষা কর্মকর্তা টেলিভিশনে বসে সরাসরি ঘোষণা করলেন তারা সফলভাবে একটি মার্কিন F-35 লাইটনিং II বিমানে আঘাত এনেছেন। তিনি বললেন, এই মুহূর্তটি কেবল কৌশলগত সাফল্য নয়, এটি একটি প্রতীকী বিজয়। স্টেলথের কিংবদন্তি আজ শেষ হয়ে গেছে। সেই রাতের পর লকহিড মার্টিনের শেয়ার বাজারে ধস নামল। সেই রাতে ঠিক কি হয়েছিল? মার্চ মাসে একটি ভিডিও ভাইরাল হলো। উড়ন্ত অবস্থায় একটি F-35 বিমানে আঘাত লাগছে। ভিডিওটি ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড নিজেই স্বীকার করল ইরানের আকাশসীমায় একটি F-35 জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, কিন্তু সামরিক বিশ্লেষকদের মাথায় একটাই প্রশ্ন, ইরানের কাছে কি সত্যি এমন কোনো গোপন অস্ত্র আছে? গোপন অস্ত্রের পরিচয় 358 এবং 359। সামরিক বিশ্লেষকরা দুটি নামের দিকে আঙুল তুলছেন, 358 এবং 359। এই দুটি অস্ত্র সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এগুলো ড্রোন আর ক্ষেপণাস্ত্রের এক অদ্ভুত সংমিশ্রণ। প্রতিরক্ষা বিশ্লেষকরা এদের বলছেন লয়টারিং মিউনিশন বা ঘোরাফেরা করা মারণাস্ত্র। 358 হলো ছোটটি, দৈর্ঘ্য প্রায় 9 ফুট, ওজন 50 কেজি, গতিবেগ ঘন্টায় 640 কিলোমিটার, পাল্লা 97 কিলোমিটার। 359 হলো বড়টি, 358 এর দ্বিগুণ আকার, পাল্লা 161 কিলোমিটার, উচ্চতায় উঠতে পারে 30,000 ফুট পর্যন্ত, গতি ঘন্টায় 965 কিলোমিটার। কিন্তু এদের আসল শক্তি সংখ্যায় নয়, কৌশলে। এই অস্ত্রগুলো নির্দিষ্ট লক্ষ্যে সরাসরি ছোটে না, বরং আকাশে ঘুরতে থাকে, অপেক্ষা করে, ইনফ্রারেড সেন্সর দিয়ে বিমানের ইঞ্জিনের তাপ শনাক্ত করে। ড্রোন হোক, হেলিকপ্টার হোক, যুদ্ধ বিমান হোক, যে কোনো লক্ষ্যের তাপ সংকেত ধরলেই স্বয়ংক্রিয়ভাবে ধেয়ে যায়, আঘাত করে, ধ্বংস করে। এরই মধ্যে মার্কিন MQ-9 রিপার ড্রোনের বিরুদ্ধে এই অস্ত্রের কার্যকারিতা প্রমাণিত। এবার প্রশ্ন উঠেছে, F-35 কি এর সামনে নিরাপদ নয়? ইরানের কর্মকর্তার ভাষ্য, সেই রাতের সাক্ষী ইরানি কর্মকর্তা ক্যামেরার সামনে বললেন, F-35 এর অবস্থান আমাদের কাছে সম্পূর্ণ স্পষ্ট ছিল, আমরা প্রতিটি নড়াচড়া অনুসরণ করছিলাম, গুলি চালানোর সুযোগ ছিল নিখুঁত। তিনি আরো বললেন, বিমানটিতে আঘাত লাগার মুহূর্তটি ছিল অবর্ণনীয়। লকহিড মার্টিনের অহংকার সেই রাতে মাটিতে নেমে এসেছে। বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, যার সদর দপ্তর হোয়াইট হাউস, হাজার হাজার মাইল দূরে বসে একটা দেশ হুমকি দিচ্ছে যে তারা এমন মিসাইল বানাচ্ছে যা সরাসরি ওভাল অফিসের ছাদ খুঁড়ে ভেতরে ঢুকবে। শুধু তাই নয়, তারা ক্যামেরার সামনে বুক চিতিয়ে বলছে, চোখের বদলে চোখ অনেক হয়েছে, এবার সরাসরি মাথা নেওয়া হবে। এই অবিশ্বাস্য কাণ্ডটাই ঘটিয়ে দেখেছে ইরানের পার্লামেন্ট থেকে যে হুঙ্কার এসেছে তাতে পুরো ওয়াশিংটনের হাত পা কাঁপার জোগাড়। ইরানের একদল প্রভাবশালী সংসদ সদস্য সরাসরি তাদের দেশের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। এই চিঠির মূল দাবি, ইরানের সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছেন যেন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যা সরাসরি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাতে পারে। আইন প্রণেতারা সাফ জানিয়ে দিয়েছেন, আমরা আমাদের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা শিল্পকে ততদিন পর্যন্ত অন্ধের মতো সমর্থন দিয়ে যাব যতদিন না আমাদের মিসাইল খামেনির হত্যাকারীদের অফিস কক্ষে গিয়ে আঘাত হানছে। অর্থাৎ ইরান এখন আর রক্ষণাত্মক নেই। তারা ওয়াশিংটনকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, তোমরা যদি আমাদের নেতাদের ওপর পুরুষোচিত হামলা চালাও তবে তোমাদের সবচেয়ে সুরক্ষিত বাংকারে বসেও তোমরা রেহাই পাবে না। এই চিঠিতে ইরানি সংসদ সদস্যরা মার্কিন নীতি নির্ধারকদের চরিত্র নিয়ে এক মারাত্মক সত্য তুলে ধরেছেন। তারা প্রয়াত বিতর্কিত মার্কিন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের প্রসঙ্গ টেনে বলেছেন, এই অ্যাপস্টেইন নেটওয়ার্কের অপরাধীরা কোনো আন্তর্জাতিক আইন বা নৈতিকতার তোয়াক্কা করে না। এরা চোরের খনি, এদের সাথে ভদ্রতার ভাষা খাটে না।
আর ঠিক এই কারণেই ইরান এখন এক নতুন রণকৌশল হাতে নিয়েছে। সংসদ সদস্যরা হুঙ্কার দিয়ে বলেছেন, শত্রুদের জেনে রাখা ভালো, চোখের বদলে চোখ নেওয়ার দিন শেষ। এবার অন্যায় করলে সরাসরি মাথা কেটে নেওয়া হবে। শুধু তাই নয়, 2015 সালের পারমাণবিক চুক্তির তিতকুটে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানি আইন প্রণেতারা স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিনীদের কোনো ফাঁকা প্রতিশ্রুতিতে তারা আর আঙুল চুষবে না বা বিশ্বাস করবে না, যতদিন না মধ্যপ্রাচ্য থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে এবং যুদ্ধের সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় হচ্ছে, ততদিন ইরান এক চুলও নড়বে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC এক ঐতিহাসিক বিবৃতি জারি করেছে। তারা বুক চিতিয়ে ঘোষণা করেছে যে পারস্য উপসাগরে মার্কিনীদের সমস্ত দাদাগিরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং শত্রুপক্ষকে এখন ইরানের তৈরি করা নতুন নিয়ম মেনে চলতে বাধ্য করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীর স্মার্ট ব্যবস্থাপনা ও কৌশলগত নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ইরানের পকেটে। মার্কিন বাহিনী যতই আকাশ কুসুম কল্পনা করুক না কেন, হরমুজ প্রণালীর জলসীমানায় কারোর বিনা অনুমতিতে সূচক্র মেদিনী পাওয়ারও সুযোগ নেই। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স যৌথভাবে শেষ হুঁশিয়ারি দিয়ে বলেছে তারা শত্রুকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই প্রতিরোধ জারি রাখবে। পারমাণবিক বোমা বানাবে ইরান, IAEA এর রিপোর্টে যা ফাঁস হলো তা শুনলে পশ্চিমা বিশ্বের ঘুম উড়ে যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমার পর বোমা ফেলেছে। লক্ষ্য একটাই, তেহরানের পারমাণবিক স্বপ্নকে চিরতরে কবর দেয়া। কিন্তু 3 মাস পর IAEA যে রিপোর্ট দিল তা পড়ে পেন্টাগন থেকে তেল আবিব সবার বুকে ধরাস। কারণ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের গায়ে একটি আঁচড়ও লাগেনি। সেই ভয়ঙ্কর মজুদ এখনো আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে তা কেউ জানে না। হামলা হলো, কিন্তু ইউরেনিয়াম গেল কোথায়? ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে একযোগে হামলা চালায়। উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে চিরতরে সরিয়ে দেয়া। ট্রাম্প বুক ঠুকে বললেন মিশন সফল। নেতানিয়াহু বিজয়ের হাসি হাসলেন, কিন্তু IAEA এর রিপোর্ট সেই হাসি মুহূর্তেই মিলিয়ে দিয়েছে। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে হামলার পর থেকে আজ পর্যন্ত তারা ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে ঢুকতেই পারেনি। আর ইরানও কাউকে জানায়নি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখন ঠিক কোথায়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র তৈরির দোরগোড়ায়। এখানেই আসল গল্পটা শুরু। ইরানের কাছে এমন ইউরেনিয়াম মজুদ আছে যা 60% পর্যন্ত সমৃদ্ধ। পারমাণবিক অস্ত্র তৈরিতে লাগে 90% বিশুদ্ধতার ইউরেনিয়াম। অর্থাৎ ইরান এখন সেই গন্তব্যের এক ধাপ আগে দাঁড়িয়ে। দরজাটা বন্ধ নয়, কেবল ঠেলা দেয়া বাকি। IAEA সরাসরি সতর্ক করে বলেছে প্রায় 1 বছর ধরে এই ইউরেনিয়াম মজুদ যাচাই করা যাচ্ছে না। এত দীর্ঘ সময় পর্যবেক্ষণের বাইরে থাকলে পারমাণবিক উপাদানের ধারাবাহিক তথ্য হারিয়ে যায়, যাকে সংস্থাটি বলছে জ্ঞানগত ধারাবাহিকতার বিপর্যয়। সহজ কথায়, ইউরেনিয়াম কোথায় গেল, কি হলো, কেউ জানে না। ইরানের চুপ থাকাটাই সবচেয়ে বড় বার্তা। কথায় বলে চুপ থাকাও একটি ভাষা। ইরান এই বিষয়ে যা বলছে না তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তেহরান IAEA কে কিছু জানাচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, ব্যাখ্যা দিচ্ছে না। এই নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, এটা কৌশলগত শক্তির প্রদর্শন। ইরান বহু দশক ধরে পশ্চিমা চাপের মুখে পারমাণবিক কার্যক্রম চালিয়ে এসেছে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, হামলার পর হামলা, তবু তারা থামেনি। বরং প্রতিটি চাপের জবাবে আরো গভীরে, আরো গোপনে নিজেদের সক্ষমতা গড়ে তুলেছে। সাম্প্রতিক যুদ্ধে তাদের মিসাইল যেভাবে মার্কিন ঘাঁটির পর ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেটাও এই দীর্ঘ প্রস্তুতিরই ফল। তাহলে কি পারমাণবিক বোমা বানাবে ইরান? সরাসরি উত্তর কেউ দিতে পারবে না, কিন্তু কিছু বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, পরিমাণ অজানা, অবস্থান অজানা। তাদের বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে এই কাজে নিয়োজিত। IAEA ঢুকতে পারছে না, যাচাই করতে পারছে না। আর ইরান নিজে বলছে এটা কেবল বেসামরিক কাজের জন্য। কিন্তু যে দেশ নিজের মিসাইল দিয়ে মার্কিন সামরিক ঘাঁটি গুড়িয়ে দিতে পারে, যে দেশ ইসরায়েলের চারদিকের ঘেরাও ভেঙে বেরিয়ে আসতে পারে, সেই দেশ যদি সত্যিই পারমাণবিক অস্ত্রের পথে হাঁটে, তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এমনভাবে পাল্টে যাবে যা গত 50 বছরে কেউ দেখেনি। ড্রোন ঝাঁকে কাঁপছে ইসরায়েল। এক ঝাঁক বিধ্বংসী FPV ড্রোন আর রকেটের মুহুর্মুহু গর্জন, আর তাতেই মুহূর্তে তাসের ঘরের মতো ঘুরিয়ে গেল তেল আবিবের দুর্ভেদ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াশিংটন আর ইসরায়েল মিলে যখন হিজবুল্লাহকে মাইনাস করে লেবাননের ওপর একতরফা চুক্তি চাপিয়ে দেওয়ার আকাশ কুসুম কল্পনা করছিল, ঠিক তখনই রণক্ষেত্রের সমীকরণ পাল্টে দিল ইরানের প্রতিরোধ অক্ষ। হিজবুল্লাহ ড্রোন ঝাঁকের আত্মঘাতী আঘাতে উত্তর ইসরায়েলের সেটেলমেন্টগুলোতে সাইরেনের হাহাকার। রণক্ষেত্রের আসল নায়ক ইরান। মার্কিন ইসরায়েল অক্ষের চোখে সর্ষে ফুল দেখাচ্ছে তেহরান।
লেবানন সীমান্তে মার্কিন মধ্যস্থতায় তথাকথিত যুদ্ধবিরতির নবায়নে নাটক চললেও মাঠের লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর এখন কাঁচুমাচু অবস্থা। দক্ষিণ লেবাননে অপারেশন চালানোর সময় ইসরায়েলি সেনাদের উপর নেমে আসে সাক্ষাৎ জমদূত। ইরান অনুগত হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক বোঝায় অত্যাধুনিক FPV ড্রোন দিয়ে সরাসরি আঘাত হানে IDF সেনাদের উপর। এই নিখুঁত ড্রোন হামলায় 4 ইসরায়েলি রিজার্ভিস্ট গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে। শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে উত্তর ইসরায়েলের ইয়াহা এবং নাফতালি এলাকায় আছড়ে পড়েছে একের পর এক রকেট। হামলার তীব্রতায় সীমান্ত জুড়ে বেজে ওঠে যুদ্ধের সাইরেন, আর ইসরায়েলি সেটলাররা প্রাণ ভয়ে বাংকারের দিকে দৌড়াতে গিয়ে রীতিমতো হাঁকঢাক জুড়ে দেয়। মার্কিন মদতপুষ্ট IDF ভেবেছিল তারা লেবাননকে বাগে এনে ফেলেছে, কিন্তু ইরান সমর্থিত যোদ্ধারা প্রমাণ করে দিল আসল খেলা তো কেবল শুরু। এদিকে হিজবুল্লাহর মিডিয়া উইং থেকে মুক্তি পাওয়া একটি নতুন যুদ্ধক্ষেত্রের ভিডিও পুরো মধ্যপ্রাচ্যে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইরানি প্রযুক্তির ড্রোন ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর ঈগলের মতো চক্কর কাটছে। নিখুঁত সার্ভেইলেন্সের মাধ্যমে IDF এর সাজোয়া যান এবং সেনাদের অবস্থান ট্র্যাক করে একের পর এক ড্রোন কামিকাজে স্টাইলে আছড়ে পড়ছে তাদের ওপর। ভিডিওর প্রতিটি ফ্রেমে দেখা গেছে বিশাল বিস্ফোরণের পর ওঠা ধোঁয়ার কুণ্ডলী, যা দেখে তেল আবিবের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর ঘাড়ের রগ চড়া হয়ে যাচ্ছে। ইসরায়েল যতই লেবাননের পাহাড়ি অঞ্চলে নির্বিচারে বোমা বর্ষণ করে মাশরুম ক্লাউড তৈরি করে নিজেদের বীরত্ব দেখানোর চেষ্টা করুক না কেন, ড্রোনের এই চোরাগোপ্তা ও নিখুঁত কামড় IDF এর মনোবল ভেঙে চুরমার করে দিচ্ছে। এই পুরো লড়াইয়ের নেপথ্যে কারিগর এবং আসল নায়কের আসনে রয়েছে ইরান। ইসরায়েলি বাহিনী যখনই লেবাননের সেনাবাহিনী বা নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়ে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, তখনই তেহরান তার প্রতিরোধ ফ্রন্টের ঐক্য নীতি নিয়ে হুঙ্কার ছাড়ছে। সব খতিয়ান মেলালে দেখা যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এই আধুনিক যুদ্ধে ইরান তার ছায়া বাহিনীদের মাধ্যমে ইসরায়েলের অপরাজেয় থাকার অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। নেতানিয়াহু এবং বাইডেন প্রশাসন পর্দার আড়ালে হিজবুল্লাহকে ছাড়াই বৈরিক সরকারের সাথে এক জবরদস্তিমূলক চুক্তির ব্লু প্রিন্ট সাজিয়েছিল। লিতানি নদীর ওপার থেকে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ এবং সেনা প্রত্যাহারের শর্ত দিয়ে তারা মূলত লেবাননকে ইসরায়েলের পায়ে দাস বানানোর চেষ্টা করছিল, কিন্তু তেহরানের মদতপুষ্ট এই প্রতিরোধ বাহিনী মার্কিনীদের সেই গুড়ের বালি ঠেকে দিয়েছে। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাইম কাশেম স্পষ্ট ভাষায় এই চুক্তিকে প্রত্যাখ্যান করে একে লেবাননের জনগণকে ধ্বংস করার রোডম্যাপ বলে আখ্যা দিয়েছেন। তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না লেবাননের মাটি থেকে শেষ ইসরায়েলি সেনা প্রত্যাহার হচ্ছে এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য শান্তি হবে এক আকাশকুসুম কল্পনা। আমেরিকার 20টি ঘাঁটি ধ্বংস, রিপার ড্রোন ভূপাতিত, আকাশযুদ্ধে ইরানের কাছে হার মানল পরাশক্তি। 3টি বিমানবাহী রণতরী, 200-র বেশি যুদ্ধ বিমান, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক মেশিন। আমেরিকা পারস্য উপসাগরে এই বিশাল শক্তি নিয়ে এসেছিল ইরানকে চূর্ণ করতে, কিন্তু যুদ্ধের ধুলো যখন একটু সরল, দেখা গেল ছবিটা উল্টো। মধ্যপ্রাচ্যের 8টি দেশে আমেরিকার কমপক্ষে 20টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরান, আর মার্কিন বাহিনীর সবচেয়ে ভরসার অস্ত্র MQ-9 রিপার ড্রোন মাটিতে ফেলে দিয়েছে তেহরান। প্রশ্নটা এখন একটাই, আকাশযুদ্ধে কি সত্যিই হার মানল পরাশক্তি? রিপার যখন শিকার হলো, MQ-9 রিপার নামেই আতঙ্ক। এই ড্রোন আফগানিস্তানে তালেবান কমান্ডার শেষ করেছে, ইরাকে মিলিশিয়া নেতা মেরেছে, সিরিয়ায় রাতের অন্ধকারে নীরব মৃত্যু নামিয়েছে। যাকে লক্ষ্য করে সে জানতেও পারেনি কখন শেষ হয়ে গেছে। সেই রিপার এবার হরমুজ প্রণালীর কেশন দ্বীপের কাছে আর উঠতে পারেনি। ইরান এই রিপারকে ভূপাতিত করতে ব্যবহার করেছে আরাশি কামাঙ্গি, তাদের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, যা এই যুদ্ধেই প্রথমবার যুদ্ধের মাঠে নামল। প্রথম অভিষেকেই শিকার, প্রথম পরীক্ষাতেই পাস। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি এরপর যা বললেন তা ওয়াশিংটনকে ভাবিয়ে তুলেছে। তিনি বললেন, শত্রুরা MQ-9, হার্মিস 900, লুকাস এই শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর দিয়ে যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কিন্তু ইরান সেই ড্রোন ধ্বংস করে দেখিয়ে দিয়েছে মার্কিন আকাশ আধিপত্য অপরাজেয় নয়। 20টি ঘাঁটি, মানচিত্র জুড়ে আঘাত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, সাম্প্রতিক এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের 8টি দেশে ছড়িয়ে থাকা আমেরিকার কমপক্ষে 20টি সামরিক ঘাঁটিতে আঘাত করেছে ইরান, শুধু ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে। এটা কোনো এলোপাথারি হামলা ছিল না, এটা ছিল সুপরিকল্পিত, সুনির্দিষ্ট, প্রতিটি লক্ষ্য বেছে নেওয়া। বছরের পর বছর ধরে ইরান বলে আসছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রতিটি সামরিক স্থাপনা তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে। অনেকে সেটাকে হুমকির ভাষা বলে উড়িয়ে দিয়েছিল। যুদ্ধের মাঠ প্রমাণ করলো হুমকি ছিল না, সত্য ছিল।
কয়েক মাস হামলার পরেও ইরান দাঁড়িয়ে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের সামরিক স্থাপনায় কয়েক মাস ধরে হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরানের নতুন আক্রমণ প্রতিহত করার সক্ষমতা এখনো অক্ষুণ্ণ। কেন? কারণ ইরান যে পথে হেঁটেছে সেটা চমৎকার। তারা স্থির রাডার সিস্টেমের উপর নির্ভরতা কমিয়েছে। স্থির মানে লক্ষ্যবস্তু শত্রু খুঁজে নিতে পারে, ধ্বংস করতে পারে। তাই ইরান বেছে নিয়েছে সহজে স্থানান্তরযোগ্য, তুলনামূলক সস্তা, দেশেই তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা। ধ্বংস করলে আরেকটা আসে, একটা সরলে অন্যটা বসে, হাইড্রার মাথার মতো। 18টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবারও সচল। এই যুদ্ধের মাঝেই খবর এলো ইরান তাদের 18টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবারও সক্রিয় করেছে। বিশ্লেষকদের হিসাব বলছে এই ঘাঁটিগুলোতে কমপক্ষে 1000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রয়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র একটি লক্ষ্য। 1000 লক্ষ্য মানে 1000 সম্ভাব্য আঘাত। মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি, কোনো বন্দর, কোনো তেল স্থাপনা এই রেঞ্জের বাইরে নয়। আয়রন ডোম ধ্বংস, ইসরায়েল কাঁপছে, হিজবুল্লাহর নতুন যুদ্ধ কৌশল। 5টি আয়রন ডোম ইউনিট 1 মাসে গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল যে অস্ত্রকে অপরাজেয় মনে করত, যে প্রযুক্তির উপর ভর করে দশকের পর দশক আরব বিশ্বকে তুচ্ছ করে এসেছে তেল আবিব, সেই আয়রন ডোমই এখন ধুলোয় মিশছে। আর এই অসাধ্য সাধন করেছে ইরানের মদতপুষ্ট লেবাননের হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের নিয়ম বদলে যাচ্ছে। শিকারী এখন নিজেই শিকারে পরিণত। কৌশলের বিপ্লব, শুধু রকেট নয়, এবার লক্ষ্য আয়রন ডোম। এতদিন হিজবুল্লাহর যুদ্ধ কৌশল ছিল সরল। হাজারে হাজারে রকেট ছোড়ো, ইসরায়েলের শহরগুলোকে চাপে রাখো। জবাবে আয়রন ডোম সেই রকেট মাঝ আকাশে ধ্বংস করে দিত। খেলাটা ছিল সংখ্যা, কে বেশি রকেট ছুটতে পারে বনাম কে বেশি আটকাতে পারে। কিন্তু এবার হিজবুল্লাহ সম্পূর্ণ নতুন পথে হেঁটেছে। রকেটের সংখ্যা বাড়ানোর বদলে তারা সরাসরি টার্গেট করেছে আয়রন ডোমের লঞ্চার আর রাডার সিস্টেমকে। প্রিসিশন গাইডেড অ্যাটাক, লয়টারিং মিউনিশন, এক ধরনের আত্মঘাতী ড্রোন যা আকাশে উঠতে থাকে এবং সঠিক মুহূর্তে আঘাত করে। এই ড্রোনগুলো আগে আয়রন ডোমের অবস্থান শনাক্ত করে, তারপর নিখুঁতভাবে আঘাত হানে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন নিশ্চিত করেছে 1 মাসে 5টি পর্যন্ত আয়রন ডোম ইউনিট ধ্বংস করতে পেরেছে হিজবুল্লাহ। ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা বিপর্যয়গুলোর একটি। আয়রন ডোম শুধু একটি অস্ত্র নয়, এটি ইসরায়েলের মানসিক ঝাল। সাধারণ ইসরায়েলি নাগরিক জানতো রকেট আসলেও আয়রন ডোম আছে। এই নিরাপত্তার অনুভূতি ইসরায়েলকে দশকের পর দশক আক্রমণাত্মক নীতি নেওয়ার সাহস দিয়েছে। এখন যখন সেই ঢালে ফাটল ধরছে, পুরো কৌশলই প্রশ্নের মুখে। সামরিক বিশ্লেষকরা বলছেন আয়রন ডোমের একটি ইউনিট ধ্বংস মানে শুধু একটি যন্ত্র হারানো নয়, এর মানে হলো সেই এলাকার আকাশ সুরক্ষায় ফাঁক ফোকর তৈরি হওয়া। সেই ফাঁক দিয়ে রকেট, ড্রোন বা মিসাইল ঢুকে পড়তে পারে। উপরের স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেম তখন বেশি চাপে পড়ে। পুরো নেটওয়ার্কে ডমিনো ইফেক্ট শুরু হয়। 4 জুন আমেরিকা ও ইসরায়েল মিলে একটি যুদ্ধবিরতির কাঠামো তৈরি করেছে। পরিকল্পনা হলো হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে পিছিয়ে যাবে, নির্দিষ্ট এলাকায় শুধু লেবাননের সরকারি সেনা থাকবে, হিজবুল্লাহর যোদ্ধারা আরো উত্তরে সরে যাবে। হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম এই প্রস্তাব শুনে একটাই কথা বললেন, সম্পূর্ণ প্রত্যাখ্যান। এই পুরো চিত্রটা আসলে একা হিজবুল্লাহর যুদ্ধ নয়, এটা ইরানের সুদূর প্রসারী কৌশলের অংশ। কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি স্পষ্ট বলেছেন ইসরায়েলকে যুদ্ধপূর্ব অবস্থানে ফিরতে হবে, তবেই উত্তর সীমান্তে শান্তি আসবে। হিজবুল্লাহর যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমরা শীঘ্রই নিজেদের প্রতিরোধের ফল দেখতে পাবে। আর ইরান একটি বড় শর্ত জুড়ে দিয়েছে, ওয়াশিংটনের সাথে যে কোনো বৃহত্তর চুক্তিতে লেবাননের যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। মানে হিজবুল্লাহর রণাঙ্গন এখন ইরানের পারমাণবিক আলোচনার সাথে সরাসরি যুক্ত। এক টেবিলে সব ইস্যু, এটাই তেহরানের কৌশল। রাডার ফাঁকি দিয়ে ইসরায়েলের বুকে ইরানের 3 মরণাস্ত্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সেরাগুলোর একটি। প্যাট্রিয়ট আছে, ডেভিড স্লিং আছে, আয়রন ডোম আছে, কিন্তু সেই সব ঢাল তাস খেলার মতো সরিয়ে দিয়ে ইরানের মিসাইল আছড়ে পড়ল ইসরায়েলের মাটিতে। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। ইরান প্রমাণ করল তারা শুধু হুমকি দেয় না, কাজও করে। এই হামলায় ইরান ব্যবহার করেছে তাদের 3টি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, প্রতিটির নাম যেন এক একটি ইতিহাস। খেইবার শেকান, ইরানের 3য় প্রজন্মের মাঝারি পাল্লার মিসাইল। 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। কিন্তু শুধু পাল্লা বড় হলেই চলে না, এই মিসাইলের আসল শক্তি তার অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতায়। রাডারের চোখকে ধোঁকা দেওয়ার জন্যই বিশেষভাবে নকশা করা হয়েছে এটি। ডেভিড স্লিং আর প্যাট্রিয়টের মতো দুর্ধর্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই মিসাইলকে ধরতে পারেনি, ধরার সুযোগই পায়নি। গাদার,
তরল জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ইরানের যে কোনো প্রান্ত থেকে ছুড়লে ইসরায়েলের যে কোনো কোণে গিয়ে পৌঁছাবে। দূরত্ব এখানে কোনো ঢাল নয়। ইমাদ, ইরানের তৈরি প্রথম গাইডেড ওয়ারহেড সহ মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল 1500 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে এবং গাইডেড হওয়ার মানে হলো এটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার জন্য নয়, সরাসরি গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি। এই 3টি মিসাইল একসাথে ব্যবহার হলে কি হয়, সোমবার সেটা দেখল গোটা বিশ্ব। ইরানের হামলার প্রথম লক্ষ্য ছিল হাইফা শহরের একটি কেমিক্যাল কারখানা। এটি কোনো এলোমেলো পছন্দ নয়। ইসরায়েল এবং আমেরিকা একসাথে ইরানের একটি পেট্রোকেমিক্যাল কেন্দ্রে হামলা চালিয়েছিল। আইআরজিসির জবাব সোজা, একই ধরনের হামলা, একই ধরনের লক্ষ্য, জ্বালানি দিয়ে জ্বালানি। কিন্তু হামলা শুধু সেখানেই থামেনি। ইসরায়েলের তেলনফ বিমান ঘাঁটি, নেভাতিম বিমান ঘাঁটি এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও আঘাত এনেছে ইরানি মিসাইল। এই 3টি ঘাঁটি ইসরায়েলের বায়ুশক্তির মূল স্তম্ভ। এখান থেকেই ইরানের বিরুদ্ধে পরিচালিত হয়েছে বড় বড় বিমান হামলা। আইআরজিসির দাবি, ছোড়া মিসাইলগুলোর প্রায় সবগুলোই নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত করেছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা যদি সত্যি এতটা ব্যর্থ হয়ে থাকে, তাহলে এই হামলার ক্ষতি কেবল ইট পাথরের নয়, এটা আস্থার ক্ষতি, এটা ভরসার দেয়ালে চির ধরানো। আইআরজিসি এই হামলার পর যে বিবৃতি দিয়েছে সেটা পড়লে গায়ে কাঁটা দেয়। তারা বলছে ইসরায়েল বেসামরিক অবকাঠামো এবং তেল শিল্প খাতকে লক্ষ্য করে এক বিপজ্জনক খেলায় মেতেছে। এই খেলার পরিণতি শুধু ইসরায়েলে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো এই আগুনের উত্তাপ পাবে। এবং যদি এই ধরনের হামলা চলতে থাকে, তাহলে পুরো অঞ্চলের বেসামরিক ও জ্বালানি অবকাঠামো আরো বড় সংঘাতে জড়িয়ে পড়বে এবং সেই প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের তেল বন্ধ হলে বিশ্বের কি হয় সেটা 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে সবাই জানে। পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হলে ইউরোপ কাঁপে, এশিয়া কাঁপে, আমেরিকাও স্বস্তিতে থাকে না। ইরান কার্যত বলছে, তোমরা আমাদের অর্থনীতিতে লাথি মেরেছো, আমরা পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করতে পারি। এটা কোনো ফাঁকা বুলি নয়। ইরান থেকে প্রকাশিত ভিডিও ফুটেজ, আইআরজিসির বিবৃতি এবং 3টি মিসাইলের কার্যকারিতা, সব মিলিয়ে একটি ছবি স্পষ্ট হচ্ছে। এই যুদ্ধ আর কেবল কূটনৈতিক বাকযুদ্ধ নয়। মিসাইল উড়েছে, ঘাঁটি পুড়েছে, কারখানায় ধোঁয়া উঠেছে।